নতুন একটা ভিডিওতে স্বাগত। তো আজকে আমরা ভিডিও করব বেহালা নিয়ে। তো বেহালার ইতিহাস বলতে গেলে অনেক রকমের কথা আছে, কিন্তু প্রথম যেটা আসে বেহালা নামটা কোথা থেকে এলো, এক্ষেত্রে অনেক ইতিহাসবিদদের অনেক রকমের মত আছে। একজন ইতিহাসবিদরা বলে বেহালা নামটা এসছে বেল থেকে, এখানে প্রচুর বেল গাছ ছিল এবং সেই বেল থেকেই বেহালা কথাটা এসছে। আরও একটা অন্যরকম আইডিয়া আছে। বাঙালির যে মনসামঙ্গল কাব্য রচিত হয়েছিল এবং সেই মনসামঙ্গল কাব্যে যে বেহুলা এবং তার মৃত স্বামী যে লক্ষিন্দর, সেখান থেকে বেহালার নামটা এসছে। কারণ বেহুলা তার মৃত স্বামী লক্ষিন্দরকে নিয়ে যখন যে নদীতে নিয়ে যাচ্ছিল এবং সেই বেহুলা থেকে বেহালা নামটা এসছে। কিন্তু আরও কিছু পয়েন্ট থাকে, যেটা হচ্ছে এখানে অনেক রকমের গ্রামের সমষ্টি ছিল। এই গ্রামের সমষ্টিগুলোকেই বলা হতো বেহালা, যেমন সরসোনা বেহালা, বরিশা বেহালা, এবং এই সম্পূর্ণ গ্রামের সমষ্টিকেই বেহালা বলে চিহ্নিত করা হতো। এই হলো বেহালার ইতিহাস। এবার আসি আমরা বেহালার অ্যাকচুয়াল ইতিহাসে। তো বেহালার বরিশায় সাবর্ণ রায়চৌধুরী বলে এক পরিবার থাকে। তো আমি আসবো তার সঙ্গে কলকাতার কি সম্পর্ক, কিন্তু প্রধান কথা এটাই, এই সাবর্ণ রায়চৌধুরীরা বেহালায় থাকতো। এই সাবর্ণ কারা? এরা যখন মানসিংহ মুঘল দরবার থেকে পাঠানো হয়েছিল বাংলার যে 12 ভূঁইয়াকে হারানোর জন্য, সেখান থেকে এরা জায়গিরদারিটা পায় এই কলকাতা, সুতানুটি, গোবিন্দপুর এবং বিভিন্ন জায়গার, যার মধ্যে এই কলকাতাটাও ছিল। তো এই জায়গিরদারি পাওয়ার পর এনারা যায় এবং চালাতো কোনোভাবে মানে এই কলকাতাকে। কিন্তু এটি পুরোপুরিভাবে একটি মুর্শিদাবাদের মতো ডেভেলপ সিটি ছিল না, খুবই একটা নিম্নমানের জায়গা ছিল। বন্দর ছিল, কিছু ছিল, কিন্তু তেমনভাবে উন্নতি করতে পারেনি। কিন্তু ইংরেজরা আসার পর এই উন্নতিটা হয়। এবার প্রশ্ন আসে যে সাবর্ণরা, রায়চৌধুরীরা 13,000 টাকার বদলে কলকাতাকে বেচে দিয়েছিল। অ্যাকচুয়াল পয়েন্টটা এটা নয়। অরঙ্গজেব মারা যাওয়ার পর তার উত্তরসূরি নাজিম অ্যাকচুয়ালি টোটাল 30,000 টাকা খরচা হয় ইংরেজদের এটি কেনার জন্য। 13,000 টাকা যায় সাবর্ণ রায়চৌধুরীদের কাছে এবং 16,000 টাকা যায় নাজিমের কাছে। তো টোটাল 29,000 টাকা। এবং সেটাকে লেখক, আমি এখানে বইটারও নাম উল্লেখ করব, কলকাতা শ্রীপান্থের। তো সেখানে লেখক বলছে যে টোটাল 30,000 টাকায় কলকাতা বিক্রি হয়েছিল। এর দুটো নথি আছে। একটা নথি হচ্ছে মুঘল দরবারে ছিল, যেটা হারিয়ে গেছে, আর একটা ব্রিটিশ মিউজিয়ামে আছে, যেটা এখনো পর্যন্ত ব্রিটিশ ইম্পেরিয়াল লাইব্রেরিতে রয়েছে। এবারের কন্ট্রোভার্সিতে সাবর্ণ রায়চৌধুরী যে পরিবার, তারা বলে যে তারা নাকি এই যে ডকুমেন্টটায় সাইনই করে, সেখানে একজন নাকি বাচ্চাকে দিয়ে সাইন করানো হয়েছিল। তো আমি জানি না যখন বই লেখা হয়েছে এত রকমের, তখন তারা কোথায় ছিল, কিন্তু এই ডকুমেন্টে সাইন রয়েছে এবং একটা বাচ্চার সাইন রয়েছে এবং সে সাবর্ণ রায়চৌধুরী পরিবারেরই সদস্য। সুতরাং আমরা মনে করবো যে সাবর্ণ রায়চৌধুরীরাই বেহালা মানে কলকাতাকে বিক্রি করে, কলকাতা, সুতানুটি, গোবিন্দপুরকে বিক্রি করেছিল ইংরেজদের কাছে। ঠিক আছে, এইটা হয়ে গেল এখানকার ইতিহাস। এই বেহালা থেকেই বসেই হয়তো ইংরেজরা কিনেছিল কলকাতাকে। তো এখন আমরা যাচ্ছি সাবর্ণ রায়চৌধুরীর বাড়ির দিকে। তো এইখানে বিভিন্ন রকমের আটচালা মন্দির দেখব এবং তাদের পুরনো ঠাকুর দালান দেখব, আর বাকি কিছু দেখার থাকলে সেগুলোও দেখব। আচ্ছা, এখন আমরা যাবো সাবর্ণ রায়চৌধুরীর বাড়ির দিকে। আমরা এখন যাচ্ছি সাবর্ণ রায়চৌধুরীর বাড়ির দিকে। তো এখানে আরো একটা মেজর পয়েন্ট বলা উচিত, সেটা হচ্ছে সাবর্ণ রায়চৌধুরীর বাড়ি থেকে মানে বেহালার মধ্যে একটা অন্যতম জায়গা হচ্ছে চৌরাস্তা। কেন চৌরাস্তা খুবই ইম্পর্টেন্ট একটা চোখ পয়েন্ট ছিল ব্রিটিশ সময় এবং পূর্ব সময়। বেহালা ছিল একটা পুরনো জনপদ। তো এই জনপদের মধ্যে যদি চৌরাস্তাকে দেখা যায়, একদিকে চৌরাস্তার দিক দিয়ে চলে যাচ্ছে বজবজ এবং অন্যদিকে এটা বাকি সাঁওতাল পরগনা, মানে
দক্ষিণ চব্বিশ পরগনা আর সুন্দরবনের সঙ্গে যুক্ত করতে সাহায্য করে। তো চৌরাস্তা এই জন্য খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে, এই বেহালাতে অনেক পুরোনো দিনের দুর্গাপুজো হতো, যেটা শোভাবাজার রাজবাড়িরও আগে। হ্যাঁ, এইখানে আরো একটা বিখ্যাত জায়গা আছে বেহালাতে, 500 বছরের পুরনো না? হ্যাঁ, বেহালা আরো একটা পুরনো জায়গা আছে, সেটা হচ্ছে বেহালা চণ্ডী পুজো, সেটাও 500 বছরের পুরনো। আর সেখানে এখনো পুজো হয় প্রত্যেক বছরে একবার, দুর্গাপুজোর 1 মাস পরে, দুর্গাপুজোর ঠিক 30 দিন পরে আবার পুজো হয়। ডিসেম্বর কোথায়, 30 দিন ভাই নাকি? আচ্ছা ঠিক আছে, যাই হোক, মানে দুর্গাপুজোর পরে পরেই চণ্ডী পুজোটা হয়। তো এইটা হচ্ছে চণ্ডী মেলার প্রাঙ্গণ। আর এটা হচ্ছে চণ্ডী মন্দির, এখানে চণ্ডী ঠাকুর। এখন এখানে মেলা হচ্ছে কিছু একটা। ওই যে ওটা হচ্ছে চণ্ডী মায়ের বাড়ি। আর এখানে একটা মন্দিরও করে রেখেছে, চণ্ডীর মন্দির, মানে চণ্ডী ঠাকুর। তো এটাকে বড় ঠাকুর বলে, এখানেও একটা চণ্ডী মন্দির রয়েছে। আচ্ছা, ব্রিটিশরা যখন এই জায়গাটি দখল করলো, মানে তারা যখন কিনে নিল সাবর্ণদের থেকে, তখনও বেহালার তেমন কিছু উন্নতি হয়নি। তখন এটা ডোয়া খালাতেই ভর্তি ছিল, কলকাতার উন্নতি, জঙ্গল ছিল, উন্নতি তেমন কিছু হয়নি বেহালার। বেহালার অ্যাকচুয়াল উন্নতিটা যখন হয়েছে দেশভাগের পর, বিশেষত 1970-এর সময় থেকে, 1970 থেকে এখানে মানুষরা আসা শুরু করে। আর আরো উন্নতিটা শুরু হয় যখন ইকোনমিক লিবারালাইজেশন হয় 1991-তে, তখন আরো বেশি করে এখানে উন্নতিটা হয়। এইবার চণ্ডী মন্দির দেখার পরে আমরা চলে এসেছি শ্রাবণ রায়চৌধুরীর পুরনো মন্দিরে। তো এখানে টোটাল 3খানা মন্দির আছে, আর এই দিকে আছে বড় মন্দির, পুরনো মন্দির। চলে এসেছি আমরা মন্দিরে। তো এইটা হচ্ছে মন্দির। কতগুলো আছে? 11টা শিব মন্দির, ওদিকে 3খানা শিব মন্দির। আর ওইখানে আমরা দেখে এলাম 3খানা পুরনো, 4খানা ওদিকে আছে, 6টা না 7টা পুরনো শিব মন্দির। আর এই যে দুর্গাপুজোর কাজ শুরু হয়ে গেছে। আর এটা কি? স্কুলের অংশ নয়, মন্দির টাইপের কিছু একটা, উপরে ওম দেওয়া আছে। দেখতে দেখতে আর একটা জায়গায় পৌঁছেছি। এটা হচ্ছে শ্রাবণ রায়চৌধুরীর পরিবারের মেজ বাড়ির শানঘাট। এখানে এটা পুরনো এক ধরনের পুকুর, এটা ওদেরই পরিবারের। সামনে আছে আটচালা ছাড়া আর কি কি দেখতে পাবো? বাড়ি দেখবি। এই হচ্ছে আমাদের আটচালা, যেখানে আগে পুজো হতো। এবং এই যে রাজবাড়ি করে আমরা এতক্ষণ ধরে যে ঝগড়াটা করছি, এই হচ্ছে সেই পুরনো রাজবাড়ির অংশ। এইটা হচ্ছে পুরনো রাজবাড়ির এই অংশটা। বলতে পারছে না, লেখাও আছে। তো এইগুলো সবই ভেঙে পড়ে গেছে, ওই যতটুকু আছে অংশ। তো এটা ছিল আগে ঠাকুর বাড়ি, সেই ঠাকুর বাড়ির
ঠাকুর তৈরি হচ্ছে এবছর 417তম। এবছর 417তম পুজো। এটা হলো রাধাকান্ত দেবের মন্দির। এটা খুব সম্ভবত মেজ বাড়ি এইটা। ভিতরে দেখি না দেখা যাবে না। আচ্ছা, এবার আমরা যাচ্ছি মেজ বাড়ির দিকে। এটাই কোথাও আছে। আচ্ছা, ওই যে পুজোটা যেটা হচ্ছিল সেটা হচ্ছে অনেক পুরনো কি বড় বাড়ির, আর এটা হচ্ছে মেজ বাড়ির পুজো। ভিতরে দেখি না যায় দেখা যাক। এটা মেজ বাড়ি। হচ্ছে মেজ বাড়ির পুজো এটা। তো বড় বাড়ির পুজো দেখলাম, এটা হচ্ছে মেজ বাড়ির পুজো। যেটা দেখা সেটা হচ্ছে মেজ বাড়ি। আর বড় বাড়ি উড়ে গেছে। বড় বাড়ি তো দেখতেই পেলি। বড় বাড়ি কোনটা? ওই তো ওইটা ভেঙে পড়ে যাওয়া, নোংরা ফেলে রেখেছে। ওটা বড় বাড়ি নয়, তাহলে বাড়ি হয়তো আলাদা আছে। মেজ বাড়ি এটা, মানে মেজ বাড়িটাই সুন্দর সাপেক্ষ রয়েছে। দেখতে পারলাম এখন, সেটা হচ্ছে যে বরিশার যে রাজবাড়ি যেটাই, সেটা যখন ইংরেজরা এসছিল, ইংরেজদের থেকে কেনার পর এদের আর অবস্থা খুব একটা ভালো ছিল না। কারণ তারপরে আমাদের যে শোভাবাজার রাজবাড়ি, বিভিন্ন নবকৃষ্ণ, বিশেষত নবকৃষ্ণ দেব বা আন্দুলের রাজবাড়ি, এরা সবাই চলে আসে। শোনা যায় এদের দুজনের বনিবনা না হওয়ার কারণে পুজো ভাগাভাগি হয়ে যায়, আলাদা। এদের তখন তিনখানা পুজো হয়। তো বনিবানার কারণটা ছেড়ে দিলাম, কিন্তু মানে সোজা কথা এদের যে প্রতিপত্তিটা ছিল না ইংরেজদের আসার পর। ইংরেজরা আসার পর থেকে এদের আর কোনো প্রতিপত্তি ছিল না। তারপর থেকে শুরু হয় যে আসল উত্তর কলকাতা, মানে যেগুলো আমরাকে বলা হয় কলকাতার যে ঐতিহ্য বলা হয়, সেইগুলো শুরু হয়। সাবেকি পুজো, কলকাতার সাবেকি পুজো জানা যায় সাবেকি প্রতিমা সম্ভবত এনারাই প্রথম শুরু করেছিল, কিন্তু তারপরে অ্যাকচুয়াল ধরে রেখেছে হচ্ছে শোভাবাজার, তারপর ওদিকে কি যেন আমরা গেছিলাম, হাতিবাগান, তারপর হচ্ছে আইরিটোলা, বেনিয়াটোলা, এইসব জায়গায় যে পুজোগুলো তারা হচ্ছে সাবিকানাটা আছে। একদম খাস উত্তর কলকাতা, মানে উত্তর কলকাতার কথা বলছি না, আমি বলছি যে ওরা ঐতিহ্যটাকে ধরে রেখেছে, এরা ধরে রাখতে পারেনি। মানে তুমি এখানে এসে তুমি কিছু বড় সড়ো বাড়ি দেখতে পেলে? কিছুই পেলে না। ওখানে গেলে পাবে তুমি। হ্যাঁ, কিন্তু এই ইংরেজরা যখন চলে যায় এবং ইংরেজরা যখন ছিল, তখনও বিশেষত এক প্রকারের বিদ্বৎ সমাজ বা তখনকার যাদের বলা যেতে পারে ইন্টেলেকচুয়াল, তারাও কিন্তু এইখানে আসতো এবং এখানে এসে বিভিন্ন রকম আলাদা আলাদা স্থাপনা হয়েছে। তার মধ্যে অন্যতম যেটা, এখন যদি আপনারা ঠিক যেখানে সেন্ট মেরি স্কুল আছে তার থেকে আরেকটু এগিয়ে যান, সেখানে একটি ফ্ল্যাট গড়ে উঠেছে। সেটি আসলে ছিল একটি রেডিও স্টেশন, যেখানে সুভাষচন্দ্র বসু এসেছিলেন এবং সুভাষচন্দ্র বসু এসে বক্তৃতা দিয়েছেন। কিন্তু সেটিকে ভেঙে ফেলা হয়েছে, যদিও সেটার বিরুদ্ধে বিতর্ক অনেক রকমের আছে যে কেন এটাকে ভেঙে ফেলা হলো। কিন্তু যাই হোক, ভেঙে ফেলা হয়েছিল এবং সেখানে একটা ফ্ল্যাট গড়ে উঠেছে। এছাড়া ব্রহ্ম মন্দির সেটাও আছে বেহালায়, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর স্থাপনা করেছিলেন বা উন্মোচন করেছিলেন। এছাড়া আমাদের বেহালার সব থেকে পুরনো তিনখানা জিনিস আছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে বেহালা লাইব্রেরি, যেটা প্রায় 1902 সালের কাছাকাছি তৈরি হয়েছিল বা তারও আগে হতে পারে। বেহালার মধ্যে সব থেকে বড় লাইব্রেরি হচ্ছে বেহালা লাইব্রেরি। এবং আরও দুটো জিনিস আছে, সেটা হচ্ছে শিক্ষায়তন স্কুল, যেটা রামমোহন রায় তৈরি করেছিলেন। রামমোহন রায় এসেছিলেন, এবং ঈশ্বরচন্দ্র মিত্র বিদ্যালয় এবং বেহালা হাই স্কুল, এই তিনটে হচ্ছে অনেক পুরনো। এর ঈশ্বরচন্দ্র মিত্র, ওটা তো মুখের দিকে।
এছাড়া আরো একটি পুরনো স্কুল আছে, সেটা হচ্ছে বরিশা হাই স্কুল। 100-150 বছরেরও বেশি। সব থেকে পুরনো হচ্ছে শিক্ষায়তন, তারপরে 150 বছরের পুরনো হচ্ছে বরিশা হাই স্কুল হচ্ছে তারপরে। বিদ্যাসাগর প্রতিষ্ঠান খুব সম্ভবত জানা যায়। এই আমরা সেই স্কুলের সামনে দিয়ে যাচ্ছি, দ্বাদশ বরিশা গার্লস স্কুল। দ্বাদশ নামে পরিচিত, কারণ এখানে 12টা শিব মন্দির আছে বলে। তখন মন্দিরটা বন্ধ ছিল, এখন মন্দিরটাও খুলে গেছে। এই সেই বাড়ি, এবং এই সেই শ্রাবণ রায়চৌধুরীর স্বপ্নাদিষ্ট 300 বছরের ঘর, 3 তলায় রয়েছে এখনো। এই যে আমাদের পরিষ্কার, আমাদের ফরেন ব্লগাররা আমাদের বলে না, আর আমরা ডিফেন্ড করি আমাদের দেশ কত পরিষ্কার। দেখে ফেলো, এই যে জেসিবিআর সঙ্গে এত পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের জায়গা। যদিও আমি আবারও বলছি, আমি কলকাতাকে ভালোবাসি, আমাদের বাংলা অনেকটাই বেশি পরিষ্কার, কিন্তু যতটুকু নোংরা আছে সেটুকুনি আমি বলা উচিত যে আমাদের এখানে নোংরা আছে। বেহালার মধ্যে অন্যতম আরেকটি জায়গা হচ্ছে বেহালা ব্লাইন্ড স্কুল। তো বেহালা ব্লাইন্ড স্কুল তৈরি হয়েছিল ইংরেজদের দ্বারাই এখানে। এটি প্রধানত অন্ধ বাচ্চাদের এখানে শিক্ষা দেওয়া হয়, তাদের ভোকেশনাল ট্রেনিং দেওয়া হয়। আর আমাদের বেহালাতে এখন নতুন ক্যাফে নামক কুটির শিল্প তৈরি হচ্ছে। ভালো ভালো কিছু ক্যাফে শিল্প আছে আমাদের এখানেও। সিসিডি আছে, স্টারবাকস এখনো তৈরি হয়নি, কিন্তু সিসিডি আছে, কেএফসি আছে বেহালায়। শুধু অভাব হচ্ছে কিছু ফুড ব্লগারদের। আমার এই ভিডিও থেকে একটাই অ্যাপিল থাকবে ফুড ব্লগারদের, আপনারাও ফুড ব্লগিং করতে বেহালাতে আসুন একবার। আমাদের দুজন খুব নামকরা ব্যক্তি এসেছিলেন, একটা হচ্ছে জিপসি বং, আর একটা হচ্ছে সুরজিৎ সাহা। না এইসব এদেরকে দিয়ে হবে না, আমাদের বং যথেষ্ট ভালো। না, আমাদের চাই হচ্ছে কন্ট্রোভার্সি। তাহলে কি ডিজে অরুণ? হ্যাঁ, তো আমাদের কন্ট্রোভার্সি ছাড়া কি করে হবে? তুমি রোজ কি জিপসি বংয়ের ভিডিও দেখো? তুমি কন্ট্রোভার্সি দেখো ফেসবুক খুললে? মানে ওই রকম লোকদের চাই। আমি তো ওটাই বলছি, যত ফুড ব্লগার আছে যারা কি বলে কন্ট্রোভার্সি করতে ইচ্ছুক, তারা এখানে একটা যে কোনো জায়গায় এখানে ফুড স্টল বসাও এবং তোরা কন্ট্রোভার্সি করো, যাতে এখানে জায়গাগুলো পরিষ্কার হয়ে যায়, লোক যেন দেখতে পায় এখানে। কারণ লোকেরা টয়লেট করে। আমার ইচ্ছা হচ্ছে, অভিপ্রায় হচ্ছে, তোমরা এসে এখানে হাগো তোমাদের কন্টেন্ট দিয়ে, কিন্তু লোককে এখানে হাগতে দিও না। চলে এসছি আমরা ক্যালকাটা ব্লাইন্ড স্কুলে। এখানে বইমেলার সময় বইমেলা হয়, আমরা বইমেলায় আছি। দুটো বইমেলা হয়, একটা বরিশার মাঠে আর একটা হয় এই ব্লাইন্ড স্কুলে। তো আগে বেহালার বইমেলাটা অনেক বড় হতো, কিন্তু হয় না। কখনো বেহালা পূর্ব, বেহালা পশ্চিম দিয়ে বইমেলা করছে, কখনো চণ্ডীর মাঠে বইমেলা বসাচ্ছে, ভাঙা বইমেলা, বিভিন্ন ধরনের বইমেলা বানাচ্ছে। আচ্ছা, এই যে রাস্তার উপর দিয়ে যাচ্ছি, এই রাস্তাটাকে বলা হয় শিমুলতলা। তো শিমুলতলা মানেই বুঝতে পারছেন, এখানে আগে প্রচুর শিমুল গাছ হতো। তো তাই জন্য এই জায়গাটার নাম শিমুলতলা। যেমন বেহালা আরো একটা নাম করা জায়গা আছে, শোষণা কলেজ যেখানে রয়েছে, সেই জায়গাটাকে বলা হয় শকুন্তলা। কিন্তু এখন গেলে শকুনের তালগুচ্ছাও দেখতে পাবেন না। কিন্তু আগে ওই জায়গাটা ছিল ভাগাড়, যেখানে এখন ঝিলটা রয়েছে, যেখানে শোষণা কলেজটা রয়েছে, সেই জায়গাটা ছিল আগে ভাগাড়। সেখানে প্রচুর শকুন থাকতো, কিন্তু পরবর্তীকালে শকুনও নেই, কিন্তু শকুন্তলা জায়গাটা থেকে গেছে। তেমনি এখানেও শিমুলতলায় শিমুল গাছ নেই, কিন্তু শিমুলতলার নামটা থেকে গেছে।
বিনোদন বেহালার সঙ্গে সমান্তরাল হয়ে চলতে পারে। তো বিনোদন ছাড়া মানুষ কি বলে, বিনোদন ছাড়া মানুষ তো বাদল। বিনোদন ছাড়া মানুষের জীবন সম্পূর্ণ হতে পারে না। আচ্ছা, বেহালায় বিনোদনের প্রচুর জায়গা আছে, তার মধ্যে একটি হচ্ছে দুটি আছে বেহালায়। টোটাল আগে ছিল 4খানা সিনেমা হল, এখন সেই ইলোরা একটা সিনেমা হল যেটা বন্ধ হয়ে গেছে বর্তমানে, একটা ছিল এই, আর একটা সিনেমা হল যেটা যেন পুষ্পশ্রী, সেটাও বন্ধ হয়ে গেছে। এখন দুটো মাত্র হল আছে, একটা হচ্ছে অজন্তা, অশোকা। একটা হচ্ছে অশোক। আমরা এখন অশোকার দিকেই যাচ্ছি। অশোকা হচ্ছে আমাদের এখানকার মাল্টিপ্লেক্স, গরিবের মাল্টিপ্লেক্স। অজন্তা হচ্ছে আমাদের এখানে গরিবের মানুষদের করা যেতে পারে, মানে একটা টাইমে দুটো থেকে তিনটে ছবি চালানো হবে। অজন্তা তিনটে না, দুটোই চলে। অশোকার সাথে আরো একটা জিনিস বলে থাকি, এখানে বিনোদনের জন্য আরো একটা জায়গা আছে, সেটা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, নাম হচ্ছে সরস সদন, ঠিক অশোকার উল্টো দিকে। এখন অশোকাটাকে প্রথমে দেখাই। এই হচ্ছে অশোকা। এই রঘু ডাকাত হচ্ছে, নরসিংহ হচ্ছে, লাক্স নাইট্রো হচ্ছে, লাক্স নাইট্রো, ধূমকেতু সিনেমা হচ্ছে, লাক্স নাইট্রো অ্যাড। এটা কোনো কিন্তু পেড প্রমোশন নয়, আমি যা আছে এখানে তাই দেখাচ্ছি, আমি 1 পয়সা পাইনি। আরো একটা আছে পার্ট 2, রাকেশ রোশনের ছেলে আছে, রাকেশ। এবং বেহালা আরো একটা জিনিস যেটা বিখ্যাত, সেটা হচ্ছে এখানে অনেক মদের দোকানও আছে, ঠিক উল্টো দিকে একটা মদের দোকান, এবং আরো ওইদিকে পিছনের দিকে ছিল। তো যদু কলোনির পুকুরের সম্বন্ধে কিছু ফ্যাক্ট বলছি। যদু কলোনির পুকুরে আগে একটা সময় এমন ছিল, প্রত্যেক বছর একজন করে মানুষ মারা যেত, এবং এর গভীরতাটা এতটাই বেশি যে কেউ যদি হারিয়ে যায়, মানে কেউ যদি ডুবে যায়, ডুবুরিকে আনতে হয়, এতটাই নিচে। এবং আগে প্রত্যেক বছরই মানে একটা দুটো করে খুন, মানে মৃত্যু ধরাই পড়তো এখানে। এই সেই যদু কলোনি। কিন্তু যদু কলোনির একটা, হ্যাঁ, যদু কলোনির একটা জিনিস আছে, যদি আপনারা প্রেম করেন তাহলে এখানে আসবেন না, শোষণায় যাবেন, কারণ এখানে প্রেম করতে দেয় না। এখানে না না না, এখানে প্রেম করতে দেয় না, এখানে প্রেম করতে দেয় না। আমি এসছি, আমি কিছুদিন আগে এসছি। এখন প্রেম করছিস না? এখন আমরা যাচ্ছি গৌড়ীয় মিশন। গৌড়ীয় মিশন কি? এই বেহালার মধ্যে অন্যতম একটি পুরনো জায়গা। আগে এখানে অনেকগুলি বস্তি ছিল, যেখানে বৈষ্ণব সম্প্রদায়ের মানুষরা থাকতো, কিন্তু পরবর্তীকালে তারা মন্দিরটি তৈরি করে, এবং মন্দিরটি তৈরি করে এবং খুব ভালোই মন্দির তৈরি হয়েছে। তো আমরা ওই মন্দিরটা দেখবো। আমরা বৈষ্ণব মন্দিরে, তো বৈষ্ণব মন্দিরের ভিতরটা দেখানো যাক। এই ভগবান বিষ্ণু, বিভিন্ন যারা দান করেছে তারা আছে এখানে, এবং এই হচ্ছে মন্দির। মন্দিরের মধ্যে এখানে মানুষেরা রয়েছে। কৃষ্ণ, রাধা সবাই রয়েছে, এবং যারা যারা টাকা দিয়েছিল তাদের তাদের এখানে নাম লেখা রয়েছে। বেহালার আরো একটি অন্যতম জায়গা, সেটি হচ্ছে বেহালা মিউজিয়াম। সাবর্ণ রায়চৌধুরীর যে মিউজিয়াম সেটি তো আছেই, কিন্তু বেহালা সব থেকে বড় মিউজিয়াম হচ্ছে স্টেট আর্কিওলজিক্যাল মিউজিয়াম। এটি আগে যে এখানকার যে রায়চৌধুরী,
এখানকার যে জমিদার ছিলেন, জমিদারটির নাম ঠিক আমি জানি না, কিন্তু এখানে যে তাদের যে বাড়িটাকে এখন পুরোপুরিভাবে মিউজিয়াম করা হয়েছে এবং সেই মিউজিয়ামে প্রচুর জিনিস আছে। এবং এই হলো বেহালার বিখ্যাত সিদ্ধেশ্বরী কালী মন্দির। সিদ্ধেশ্বরী কালী মন্দির যদি আপনারা আসেন, জাদুঘরের পাশেই সিদ্ধেশ্বরী কালী মন্দির। আর জাদুঘরের মুখটা বা মিউজিয়ামের মুখ, এটা হচ্ছে মিউজিয়ামের মুখ। এটা পুরোটাই রাজবাড়ি, জমিদার বাড়ি ছিল। এখন জমিদার বাড়িটা মিউজিয়াম হয়ে গেছে। এছাড়া আর বেহালার আরেকটা জায়গা, এই জায়গাটার নাম হচ্ছে বেহালার ট্রাম ডিপো। তো বেহালার ট্রাম ডিপোতে এখন ট্রামটা নেই, সেই কিন্তু আগে এই রাস্তা দিয়ে আগে ট্রাম যেত, এই রাস্তা দিয়ে আগে ট্রাম যেত, কিন্তু এখন আর ট্রাম নেই। ট্রাম ডিপো ট্রাম ডিপোর জায়গাটা এখন উঠে গেছে, এখন তার বদলে মেট্রো হয়েছে। চলো এবার রাস্তা পার হবো, বেহালা বাজার থেকে চা খেয়ে তারপর বাড়ি। এটা হচ্ছে বেহালা নতুন বাজার। তো নতুন বাজার এটাকে তৈরি করা হয়েছিল যাতে পুরনো বাজারের উপর চাপটা কম করা যায়, এবং এখানে খুবই অর্গানাইজড ভাবে জিনিসপত্র রয়েছে। আপনি যদি দেখেন পুরাতন বাজারে কোনো অর্গানাইজ ভাবে নয়, কারণ ওটা অনেকটাই পুরনো। এইখানে খুবই নতুন এই বাজার তৈরি করা হয়েছে। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি বেহালার অন্যতম হসপিটাল, যে হসপিটালে একসময় রুগী ঢুকলে বেঁচে ফিরতো না, নাম ছিল তার বিদ্যাসাগর।
কিন্তু এখন একটুখানি মনে হয় জায়গা ফায়গা পাল্টেছে। হ্যাঁ, এটা বিদ্যাসাগর নয়, এই হয়েছে তুই বেহালার লোক। হ্যাঁ সত্যি, কেন কেটে দেবো, সব রেখে দেবো, সব রেখে দেবো। বিদ্যাসাগর হসপিটালকে বলছে এটা কি বিদ্যাসাগর হসপিটাল? এই ভিডিওর মাধ্যমে আরো একটা জিনিস, যদি কোনো মেয়ে এই ভিডিওটি দেখে থাকেন এবং আপনি যদি সিঙ্গেল থাকেন, আপনি সত্তর যোগাযোগ করুন রনির সাথে, মানে আমার সাথে আপনি যোগাযোগ করতে পারেন। নিচে কমেন্টে আপনি লিখতে পারেন আপনি সিঙ্গেল, আমি আপনার কাছে পৌঁছে যাব এবং আপনার সঙ্গে কৌশিকের মিলনের দায়িত্ব আমার। উল্টো কেসটা আমার না। হ্যাঁ আচ্ছা না, আচ্ছা বেহালার অন্যতম আরেকটি জায়গা, সেটা হচ্ছে সমবায়িকা। সমবায়িকার বিশেষ গুরুত্বটা হচ্ছে এটা সোভিয়েত টাইমের মতো করে তৈরি করা কনসেপ্টটা, যেখানে প্রসাধনীর জিনিসপত্র অনেক কম দামে পাওয়া যেত, সেরকমভাবেই তৈরি করা হয়েছিল সমবায়িকাকে। পরবর্তীকালে সমবায়িকা ভেঙে যায়, আবার তৈরি হয়, আর এটাই হচ্ছে সমবায়িকা। এবং এগুলো সবই বাড়ি। এবার এই বাড়িটা ভেঙে দিচ্ছে। কৌশিকের সম্বন্ধে রিকোয়ারমেন্টটা আমি বলে দিই, কারণ আমি তোর বন্ধু, এতদিন আমি বুঝে গেছি রিকোয়ারমেন্টটা কি। রিকোয়ারমেন্টটা হচ্ছে প্রথমত মেয়েটিকে অ্যানিমি দেখতে হবে। আপনারা যদি কেউ অ্যানিমি মানে ওই কার্টুন, জাপানি কার্টুন দেখতে ভালো লাগে আপনাদের, তাহলে আপনারা তাকে অ্যানিমি বলা হয়, অ্যানিমি। তো আপনারা ঠিক আছে। এবং সেই মহিলাটিকে সিনেমা দেখতে হবে, আর সিনেমার সঙ্গে সঙ্গে আর কি যেন চাই, মানে সে সিনেমা দেখতে হবে, অ্যানিমি, এই দুটো হচ্ছে প্রধান দরকার একজন আমার বন্ধুর। এছাড়া সবকিছুই হয়ে যাবে, বাকি সব ম্যানেজ হয়ে যাবে। আর খুবই ভালো ছেলে, আর বেড়ালকে খুব ভালোবাসে, বেড়াল দেখলেই সবসময় ছুটে চলে যায়। আমিও যদিও বেড়াল ভালোবাসি। আমি কি করলাম? আমি কি ছুটে পালিয়েছি নাকি? কি ছুঁড়েছি? কি দেবো? সব কাটবো। যাই হোক, এই রাস্তায় প্রচুর স্মৃতি রয়েছে, এখান থেকে খেলাধুলা করা, আর এখান থেকে আমার সব থেকে বড় কথা স্কুলে যাওয়া। সেন্ট মেরি স্কুল এখানকার অন্যতম পুরনো স্কুল ছিল, কিন্তু স্কুলটি এখন বন্ধ হয়ে গেছে। আমি দেখাবো, রাস্তার উপরেই পড়বে সেন্ট মেরি স্কুল। এবং সেন্ট মেরি স্কুলে বলতে পারেন, যদি কেউ হ্যারি পটার ভালোবাসেন, সেই হ্যারি পটারের স্কুলটার নাম কি? হগওয়ার্টস। তো হগওয়ার্টসে যেমন প্রত্যেকটা শিক্ষক প্রত্যেককে যেমন দায়িত্ব নিয়ে পড়াতো, সেরকমই সেন্ট মেরি স্কুল ছিল, খুবই ভালো স্কুল ছিল। এবং কিন্তু পরবর্তীকালে আমাকে মিত্র ইনস্টিটিউশনে যেতে হয়, কারণ তখন স্কুলটা ছিল ক্লাস 1 থেকে 4 অবধি। তো আমার বাবা মায়ের চিন্তা ছিল যে আমি এই স্কুল থেকে কি করে বাকিটা পড়বো, আবার তখন 1 থেকে 4 অবধি পড়ার পর কি আমায় চেঞ্জ করতে হবে। তো তাই জন্য আমাকে বাবা মা ঠিক করে যে ইনফ্যান্ট পর্যন্ত পড়ানোর পর ক্লাস 1টা আমি মিত্র ইনস্টিটিউশন থেকে পড়বো। আমি বলবো না মিত্র ইনস্টিটিউশন খারাপ, মিত্র ইনস্টিটিউশনে বন্ধুত্ব খুব ভালো ছিল, আমার প্রচুর ভালো ভালো বন্ধু পেয়েছি। কারণ মিত্রকে আমি যদি মনে করি পড়াশোনার দিক থেকে নয়, বন্ধু তৈরির দিক দিয়ে, কারণ এখানে পুরো ছেলেদের স্কুল ছিল এবং নিজের মতো করে বন্ধুদের সঙ্গে আড্ডা, আলোচনা, মজা করা সেটা হতো। কিন্তু সেন্ট মেরির ভালোবাসাটাই অন্যরকম। সেখানে প্রত্যেকটা শিক্ষক ছেড়ে দেওয়ার পরও, আমি যখন কলেজেও পড়ি তখনও হওয়ার পর কথা হয়েছে। কিন্তু পরবর্তীকালে যখন 2020 সালে এই স্কুলটা বন্ধ হয়ে যায়, কারণ একজন টিচারের নাম করব, জুন ম্যাডাম। তো উনি ছিলেন আইরিশ, তো উনি চলে যান ইউকেতে চলে যান। যে আমাদের বিগ ম্যাম, তিনি মারা যান, এবং বাকিরা অনেকে স্কুল ছেড়ে দেন, এবং তাই জন্য স্কুলটি বন্ধ হয়ে যায়। এবং পরবর্তীকালে আমি চেয়েছিলাম যে আমি আপনারা কেউ যদি আমাকে ফেসবুকে ফলো করেন তাহলে দেখতে পাবেন আমি স্কুলের ভিতরে ঢুকেছিলাম অন্ধকারের মধ্যেই,
এবং স্কুলের পুরনো সেই ছবিগুলো আমি তুলে রেখেছি যে আমার স্কুলটা এখন কেমন দেখতে। আমি মনে করি যে সেন্ট মেরির থেকে ভালো স্কুল বেহালার মধ্যে আর কিচ্ছু নেই। অন্যরা অনেকে কমেন্ট করতে পারো, কিন্তু সেন্ট মেরির থেকে ভালো স্কুল আর কোথাও নেই। কারণ এই স্কুল সবাইকে ধরে ধরে পড়িয়েছে। আমাকে যতটুকু পড়ানো শেখানো হয়েছে সেন্ট মেরি থেকে শুরু হয়েছে। তো আমার কাছে সেন্ট মেরির থেকে ভালো স্কুল নেই। সবার এখানে মতামত গ্রাহ্য হবে, কিন্তু যারা সেন্ট মেরি থেকে সেই সময় পড়েছে সবাই এইটুকুনি মানবে যে স্কুলে যতজন পড়তো আমরা প্রত্যেক জনকেই টিচাররা মনে রাখতো। এইটা ছিল স্কুলের অ্যাকচুয়ালি বিগ ম্যামের গাড়ি রাখার জায়গা, এখানে সেন্ট মেরি স্কুল লেখা থাকতো, আর এটা ছিল স্কুল। সত্যি এইখানে আমরা ছোটবেলায় এই ঘর থেকে আমরা বেরোতাম, এছাড়া এই ঘর থেকেও আমরা বেরোতাম। এখান থেকে আমাদের বেরোনোর রাস্তা ছিল। এই 3 তলায় বিগ ম্যাম থাকতো এবং আমার ক্লাস ছিল এটা, কখনো এটা, কখনো এটা। এইখানে আমাদের টিচাররা বসতেন, এখানে আমাদের টিচাররা বসতেন, এখানে বিগ ম্যাম বসতেন, এবং এখান থেকে এই রাস্তা থেকে আমি ঘর থেকে বেরোতাম। এই স্কুলের স্টুডেন্ট আমি, এই স্কুলের। আর এইটা ছিল আমাদের ইনফ্যান্ট। লাইটটা জ্বালা যাবে দাদা? লাইটটা আমার জ্বালানি, ও মিষ্টি দোকানের লোক, ওরা ভাড়াই থাকে। ও, এই স্কুলটা কি ভাঙা হবে? বলতে পারছি না। মানে আপনারা এখানে রয়েছেন? আমরা এখানে ভাড়ায় আছি। ও, মানে স্কুলটার কিছু হবে? কি জানি, বলতে পারছি। এটা তো মিষ্টিওয়ালা থাকে, সামনে মিষ্টির দোকান। লাইট জ্বেলে দেবো? একবার জ্বালান। তো এইটা ছিল আমার ফার্স্ট রুম। এইখানে এই যে আঁকাগুলো, এই তখন আঁকাগুলো পুরো ছিল, এবং দেখতেই পাচ্ছেন এই স্কুলে এই ক্লাসে বসে এইখানে আমি বসে কান্নাকাটি করতাম। আর এখান থেকে আমাকে মা বলতো যে কাঁদিস না এখান থেকে। মানে প্রথম দিন, সেকেন্ড দিন থেকে আমি কাঁদিনি, কিন্তু এইখানে বসে আমি পড়াশোনা করা হতো। এবং এই জায়গায় জুন ম্যাম বসে যতক্ষণ না তুমি বাইবেল কমপ্লিট বলতে পারছো, বাইবেলের কিছু ভার্স, ততক্ষণ তোমাকে ছুটিই দেবে না। এত সুন্দরভাবে পড়ানো হতো এই স্কুলে। আর এই যে জায়গাটা, এইখানে থাকতো একটা টেবিল মতো ছিল যেখানে সব খেলনা থাকতো। এইখানে আমি এইখানটায় বসতাম, এবং এখান থেকে এখানে টেবিল চেয়ার পাতা থাকতো, এখানে গার্জিয়ানরাও দাঁড়াতো। কিন্তু এই জায়গায় প্রত্যেকে আমরা দাঁড়াতাম। আজকে এই স্কুল নেই, স্কুলের অবস্থা এরকম। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা অ্যাকচুয়ালি ছিল একটা মাঠ। এখান থেকে মাঠ ছিল, এবং এই মাঠের মধ্যে আমাদের প্রথম হচ্ছে প্রার্থনা করতে হতো। প্রথম ছিল হচ্ছে জনগণমন, এবং তারপরে ও মেরি জিজাস বা এরকম কিছু একটা প্রার্থনা। আমি খুব ছোট ছিলাম তখন, ভুলে গেছি। কিন্তু এইখানে আমাদের প্রার্থনা, এটা একটা মাঠ ছিল। পরবর্তীকালে এটা একটা ক্লাস হয়ে যায়, এই জায়গাটা মানে একটা ক্লাস হয়ে যায়, কারণ এটা 1 থেকে 12 অব্দি করা হয়। এইটা ছিল আমাদের ক্লাস 1। আমি এই ক্লাসে কোনোদিন পড়িনি, কারণ আমি ক্লাস ইনফ্যান্ট থেকে, ইনফ্যান্টের পরে আমি চলে যাই। এবং আমাদের টয়লেট ছিল এই ভিতরটায়। আর এইটা ছিল প্রি নার্সারি, এই নার্সারি, আর এটা ছিল প্রি নার্সারি। প্রি নার্সারিও আমি পড়িনি। আমি যখন 3 বছর বয়স তখন আমি ভর্তি হয়েছি। প্রি নার্সারি যারা 2.5 বছর বয়স তাদের জন্য প্রি নার্সারি ছিল। এবং আমি জানি না, লাইটটা পুরো বন্ধ। এই রাস্তার এর ভিতর দিয়ে যেতে হতো এবং উপরে উঠতে হতো। সেখানে ছিল লোয়ার কেজি আর আপার কেজি। আমরা এইখানে পড়াশোনা করেছি। এই স্কুলটা আজকে নেই। আর এই রাস্তা দিয়ে সোজা গেলেই ওখানে ছিল দোলনা ছিল, আমরা সবাই খেলাধুলা করতাম। এলাম দাদা। তো এটাই ছিল আমার স্কুল। আর এই স্কুলে অনেক স্মৃতি রয়েছে। আমি 4 বছর এই স্কুলে পড়েছি।
এই স্কুলের থেকে ভালোভাবে পড়া শেখানো অন্য কোনো স্কুল করেছে বলে আমার মনে নেই। মানে আমার ক্ষেত্রে আমি নিজে একজন টিচারও ছিলাম, কিন্তু আমি কোনোদিন আমার নিজের স্টুডেন্টদের এত সুন্দর করে পড়া শেখাতে পারিনি। ঘরেতে থাকা এবং পুরো উপর অব্দি যে 3 তলা যে বাড়িটা, এটা অনেক পুরনো বাড়ি। নস্টালজিক মোমেন্ট, কিছু করার নেই ভাই। মানে আমি 3 বার স্কুলে ঢোকার চেষ্টা করেছি, ঢুকতে পারিনি, আজকে হঠাৎ করে ঢুকে পড়লাম। আর এই যে দোকানগুলো এখানে দেখছেন, এই দোকানগুলো আগে এখানে ছিল না। এখানে ছিল 4টে দোকান পরপর। এই 4টে দোকান ছিল, 3টে ভুজিওয়ালার দোকান আর একটা খেলার দোকান। তো আমরা যখন স্কুল থেকে বেরোতাম ওই খেলনার দোকানে যেতাম, চলে আয় এদিক দিয়ে বেরোবো। এই খেলনার দোকান, সেই খেলনার দোকান থেকে জিনিসপত্র কেনার জন্য সবাই ছোটাছুটি। আচ্ছা, এই বাড়িটা, এখানে যে বাড়িগুলো দেখছেন এটাও নতুন হয়েছে। এখানে অ্যাকচুয়ালি একটা নদিয়া শাল রিপেয়ারিং সেন্টার ছিল, অনেক কিছু ছিল। আরো একটা জিনিস এখানে রয়েছে, এই জায়গাটার পাশের যে রাস্তাটা, এই রাস্তাটাকে বলা হয় গোয়ালাপাড়া। এই পুরো এলাকাটায়, মানে এই জায়গা থেকে এখানে কোথাও কিন্তু বাড়ি ছিল না তখন। এই জায়গাটা পুরোই ছিল গরু থাকতো তখন। এই রাস্তায় তখন গরু থাকতো, মানে গোয়ালাপাড়া। এখান থেকে দুধ দেওয়া হতো লোকের বাড়ি বাড়ি। কিন্তু পরবর্তীকালে গোয়ালাপাড়া এখন খুবই ছোট হয়ে গেছে, সির্ফ 10-12টাই গরু রয়েছে ওখানটায়। যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব করো, শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস। টিল দ্যাট টাইম, চিয়ার্স।